আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতি নিয়ে বিকৃত তথ্যের অভিযোগ যুক্তরাষ্ট্রকে পাল্টা আক্রমণ হামাসের। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের আলোচনার অবস্থান বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ এনেছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে যুদ্ধবিরতিতে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। এরপর জানাবো, যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া, বললেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে টানা 3 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে অবস্থায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি দুই দেশের সঙ্গে ফোনে কথা বলেছি, তারা যুদ্ধবিরতি করতে সম্মত হয়েছে। ট্রাম্প বলেছেন, আমি তাদের হুঁশিয়ারি দিয়েছি, যুদ্ধ বন্ধ করো, না হলে বাণিজ্য বন্ধ করে দেব। এরপরই তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে জরুরি বিমান অবতরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ক্রুশ 166 যাত্রী। এবার যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ে থেকে উড্ডয়নের সময় হঠাৎই যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যেতে বাধ্য হয়েছে। সময় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ধয় ভরে যাওয়া কেবিন থেকে যাত্রীদের স্লাইড ব্যবহার করে দ্রুত নামিয়ে নেওয়া হয়েছে। এদিকে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সহ গুলিবিদ্ধ 2। মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজীব দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। এবং সর্বশেষ জানাবো, 1 বছরও শহীদ পরিবারের সঙ্গে বসতে না পারা সরকারের বড় ব্যর্থতা, বললেন সার্জিস আলম। জুলাই বিপ্লবের 1 বছর পার হলেও এখন পর্যন্ত শহীদ পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মতবিনিময় না হওয়াকে সবথেকে বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই মন্তব্য করেছেন সার্জিস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি নিয়ে বিকৃত তথ্যের অভিযোগ যুক্তরাষ্ট্রকে পাল্টা আক্রমণ হামাসের। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের আলোচনায় অবস্থান বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ এনেছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে যুদ্ধবিরতির প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে মেহের নিউজ এজেন্সি। শনিবার এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল শির্ক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত উইটকফের বক্তব্যে আমরা স্তব্ধ। এসব মন্তব্য মধ্যস্থতাকারীদের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক এবং হামাসের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করছে। এর আগে শুক্রবার ট্রাম্প হামাসকে যুদ্ধবিরতি আলোচনা ভাঙানোর জন্য দায়ী করে এই গোষ্ঠী এখন শিকার হবে। উল্লেখ্য, উইটকফ বৃহস্পতিবার বলেছেন, হামাসের যথেষ্ট সদিচ্ছা নেই। এই অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র আলোচনায় তাদের সম্পৃক্ততা হ্রাস করছে। তবে আল শির্ক বলেছেন, আমাদের অবস্থান যে গঠনমূলক ও ইতিবাচক তা কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরাও স্বীকার করেছে। তাই মার্কিন এই বক্তব্যগুলো বাস্তবতা থেকে বিস্তৃত এবং নেতানিয়াহু সরকার যে প্রকৃত বাধা তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে। তিনি আরও জানান, যুদ্ধ থামানো এবং গাজার মানবিক বিপর্যয় লাঘবের জন্য হামাস শুরু থেকেই দায়িত্বশীল ও নমনীয় ভূমিকা পালন
পালন করছে। মানবিক সহায়তা চুক্তির অভিযোগ নিয়ে আল রিস্ক আরও বলেছেন, যুক্তরাষ্ট্র যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। গাজায় সাহায্য চুরির ১৫৬টি ঘটনার মধ্যে অন্তত ৪৪টি ইসরায়েলি সামরিক অভিযানের ফল বলে মন্তব্য করেছেন তারা। তার মানে ইহুদিবাদী ইসরায়েল সেখানে হামলা চালানোর ফলে এই ধরনের ত্রাণ বিতরণে বড় ধরনের সমস্যা হয়েছে। যুদ্ধবিরতির আলোচনায় সম্মত হয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া, বললেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে টানা ৩ দিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে এখন মৃতদের সংখ্যা বাড়ছে। বাস্তুচ্যুত হচ্ছিল লাখ লাখ মানুষ। ঠিক তখনই আবির্ভাব ঘটল এক অপ্রত্যাশিত মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। স্কটল্যান্ড সফরের ফাঁকে ফোনে কথা বলেন দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, দেন সরাসরি যুদ্ধবিরতির প্রস্তাব। যুদ্ধ বন্ধ করুন, না হলে বাণিজ্য বন্ধ। খবর রয়টার্সের। হঠাৎ কূটনৈতিক চাপের পর বদলে যায় দৃশ্যপট। দুই পক্ষই সম্মত হয় তাৎক্ষণিক আলোচনায় বসতে। যুদ্ধবিরতির পথ খুঁজে পেতে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ, পুরনো হিন্দু মন্দির ঘিরে টানাপোড়ে, নতুন করে উস্কে ওঠা সংঘর্ষ, সবকিছুর মাঝে এখন যেন একটু আশার আলো দেখা যাচ্ছে। ৩ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আজ ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন দুই দেশের নেতারা তাৎক্ষণিক আলোচনার মাধ্যমে শান্তির পথে হাঁটতে সম্মত হয়েছে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী থুমথাম ওয়েসাই এক ফেসবুক পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমরা নীতিগতভাবে যুদ্ধবিরতির পক্ষে, তবে কম্বোডিয়ার পক্ষ থেকে বাস্তব সদিচ্ছা দেখতে চাই। ট্রাম্প আরও বলেন, তিনি স্কটল্যান্ড সফরের সময় দুই নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সাফ জানিয়ে দিয়েছেন, সীমান্ত সংঘর্ষ না থামলে যুক্তরাষ্ট্র কোনো বাণিজ্য চুক্তিতে যাবে না। ট্রাম্প আরও বলেছেন, উভয় পক্ষই যুদ্ধবিরতি ও শান্তি চায়। আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বলেছি, এখন তারা দ্রুত সাক্ষাৎ করে সমাধানে পৌঁছাতে চায়। যুক্তরাষ্ট্রের বিমান জরুরি অবতরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ক্রুসহ ১৬৬ যাত্রী। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ে থেকে উড্ডয়নের সময় হঠাৎই যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যেতে বাধ্য হয়। সময় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ধোঁয়ায় ভরে যাওয়া কেবিন থেকে যাত্রীদের স্লাইড ব্যবহার করে দ্রুত নামিয়ে নেওয়া হয়। সংবাদ মাধ্যম CNN এর এক বরাতে দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ১৬৮৫, যেটি চার্লস নর্থ ক্যারোলিনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, সেটি রানওয়েতে গতি নেওয়ার সময় বিমানের ল্যান্ডিং গিয়ারে একটি কারিগরি সমস্যা ধরা পড়ে। পাইলটরা সঙ্গে সঙ্গে টেক অফ বন্ধ করে দেন এবং বিমানে থাকা ১৬০ জন যাত্রী ও ৬ জন ক্রুকে দ্রুত নামিয়ে দেওয়া হয়। ফক্স বিজনেসের খবরে বলা হয়েছে, এয়ারবাস A321 মডেলের সেই উড়োজাহাজে তাৎক্ষণিকভাবে জরুরি সাড়া জাগানো ইউনিটে পৌঁছে যায়। ধারণা করা হচ্ছে ওভারহিটেড ব্রেক থেকে কেবিনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। যদিও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত হয়নি, তবু ধোঁয়ার উপস্থিতিতে যাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্ক আরও বাড়িয়ে তোলে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যাত্রীরা চিৎকার করতে করতে রানওয়েতে নামছে এবং বিমানের কাছ থেকে দৌড়ে সরে যাচ্ছেন। একটি ভিডিওতে দেখা গেছে বিমানের কেবিন থেকে ঘন ধোঁয়া বেরোচ্ছে, যা যাত্রীদের মধ্যে আগুন লাগার আশঙ্কা আরও বাড়িয়ে তোলে। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে সংশ্লিষ্ট রানওয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে, তবে বিমানবন্দরের সামরিক কার্যক্রম এর বড় কোনো প্রভাব পড়েনি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করে। এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলেই প্রাথমিকভাবে জানা গেছে। তবে এমন এক ভয়াবহ পরিস্থিতিতে যাত্রীরা মানসিকভাবে চরমভাবে বিপর্যয়ে পড়েছে এবং অল্পের জন্য সবাই প্রাণে বেঁচে যায়। যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এক বছরেও শহীদ পরিবারের সঙ্গে বসতে না পারা সরকারের বড় ব্যর্থতা, বললেন সার্জিস আলম। জুলাই বিপ্লবের ১ বছর পার হলেও এখন পর্যন্ত শহীদ পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মতবিনিময় না হওয়াকে সবথেকে বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেছেন। স্ট্যাটাসে তিনি বলেন, অভ্যুত্থানের প্রায় ১ বছর
পেরিয়ে যাচ্ছে, অথচ মাননীয় প্রধান উপদেষ্টা কিংবা সরকারের কোনো উপদেষ্টা একবারের জন্য শহীদ পরিবারের সঙ্গে বসেনি। এটি অত্যন্ত হতাশাজনক। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর সবাই মনে করেছিল আহতদের খুব দ্রুত সময়ের মধ্যে সরকার দেখভাল করবে, কিন্তু এক বছরের মতো সময় অতিক্রম হয়ে যাচ্ছে, তারপরও অন্তর্বর্তীকালীন সরকার একদিনের জন্য যারা আহত হয়েছে তাদের সঙ্গে বসতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মনে করেছিল অনেক দায়িত্বশীল সরকার, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করবে সে বিষয়ে তার গড়িমসি দেখা যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের নিয়ে বসতে পারেননি, এটা অনেক বড় ব্যর্থতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোনোভাবেই তার দায় এড়াতে পারেন না। এটা অত্যন্ত দুঃখজনক এক ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখনও যারা আহত হয়েছেন তাদের সঙ্গে বসতে পারেননি। এ নিয়ে টানা বেশ কয়েকবার শিক্ষার্থীরা অনুরোধের পরও সরকার এখনও বসতে পারেনি।